নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প জাম গাছের ডাল। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। মফস্বলের স্কুলে পড়ার অনেক রকম সুবিধে আছে, আমাদেরও ছিল। গ্রীষ্ম, বর্ষা, শীত এই 3 ঋতুতেই আমাদের নানা রকমের বাড়তি ছুটির ব্যাপার ছিল। প্রথমে বলি গরমকালের কথা। আমাদের স্কুলের মাঠটা এত বড় যে সেখানে একসঙ্গে 3টে করে ফুটবল ম্যাচ হতো। এই সব ম্যাচ চলতো পুরো গরমের সময়টা ধরে। 3টে বাজতে না বাজতেই একেবারে হইচই ব্যাপার। জেলার দূর দূর ক্লাবের ছেলেরা সব খেলতে আসতো। খেলা বিকেলে হলে হবে কি, দুপুর থাকতে থাকতেই প্লেয়াররা গা গরম করতে মাঠে নেমে যায়। তাদের সঙ্গে আসতো সমর্থকের দল, সংখ্যায় অনেক। তারা মাঠের ধারে ছায়ায় বসে খুব মন দিয়ে চেঁচানো প্র্যাকটিস করত। এই অবস্থায় স্কুল চলা খুবই মুশকিলের। বইয়ের দিকে মুখ থাকলেও মন থাকতো মাঠের দিকে। একসময় স্যারেরা আমাদের মাথায় গাঁটটা দিয়ে পড়ায় মন ফিরিয়ে আনতেন, কিন্তু ততক্ষণে মাঠে ম্যাচ শুরু হয়ে গেছে এবং স্যারেদের মন চলে গেছে মাঠে। এক সময় দেখা যেত ক্লাসে বসে আমরা ভূগোলের ম্যাপ আঁকছি আর তাঁরা বারান্দায় দাঁড়িয়ে গোল গোল বলে চিৎকার করছেন। এই সমস্যার সমাধান বের করা সহজ ব্যাপার নয়। স্কুল, বাড়ি বা মাঠ কোনোটাকেই সরানো যায় না। সুতরাং ফাইনাল বা সেমিফাইনালের মতো বড় বড় খেলার দিন আমরা ছুটি পেয়ে যেতাম। এটা ছিল আমাদের ফুটবলের ছুটি। শীতের সময়ও বাড়তি ছুটি পেতাম। কোনো কোনো দিন খুব ঠান্ডা পড়তো। উত্তর থেকে শিরশির করে হাওয়া দিচ্ছে, সবাই বলছে কোল্ড ওয়েভ। ফুল হাতা সোয়েটার ভেদ করে সেই হাওয়া ঢুকে পড়ছে গায়ের ভেতর। সেই সময় টিফিনের পর আমাদের অনেকেরই ক্লাস ঘর হাড় কাঁপানো ধরনের হয়ে যেত। অঙ্কের স্যার সুশীল বাবু ছিলেন বেজায় রাগী প্রকৃতির মানুষ। অঙ্ক না পারলে তিনি আমাদের ওপর ভয়ানক রেগে যেতেন, হুঙ্কার দিতেন, বলতেন, তোদের মাথা গবেটদের থেকেও খারাপ, নইলে এত সোজা অঙ্ক পারিস না। আবার অঙ্ক পারলেও রেগে যেতেন। তখন রাখতেন অঙ্কের ওপর, গজগজ করতেন আর বলতেন, ছি 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 ছি, এত সোজা অঙ্ক গবেট গুলো পর্যন্ত করে দিচ্ছে। ফলে স্বাভাবিক কারণেই সুশীল স্যার ক্লাসে এলে আমাদের শরীরে একটা কাঁপুনি আসতো। খুব শীতের দিনগুলোতে এই কাঁপুনি আর আলাদা করা যেত না। আমরা বুঝতে পারতাম না কেন কাঁপছি, শীতে না ভয়। এই সব দিনে রোদ পড়ে গেলে স্যারেরা আর ক্লাসে থাকতেন না। আমাদের পড়া দিয়ে তাঁরা বারান্দায় গিয়ে রোদে দাঁড়াতেন। সেখান থেকে রোদ সরে গেলে তাঁরা গুটি গুটি পায়ে রোদের খোঁজে যেতেন ছাদে। এক সময় সেখান থেকেও রোদ চলে যেত। তখন বাধ্য হই তাঁদের স্কুল মাঠে গিয়ে গোল হয়ে বসতে হতো। আর আমরা ক্লাস ঘরে গা গরম করার জন্য কাগজের বল বানিয়ে লোফালুফি খেলতাম। এমন সময় হেড স্যার আসতেন টহল দিতে। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে গম্ভীর মানুষ। গম্ভীর হয়ে বলতেন, ছেলেরা, এক একটা কাজের জন্য এক একটা জায়গা। যেমন ক্লাসরুম হলো পড়ার জায়গা, মাঠ হলো খেলার জায়গা। তোমাদের জায়গা সম্পর্কে ধারণা এখনো পরিষ্কার হয়নি। তোমরা পড়াশোনা করবে কি? তোমাদের কান টেনে ছিঁড়ে ফেলা উচিত। কিন্তু এখন আমি সে কাজ করব না, কারণ এখন তোমরা মাঠে যাবে এবং একটু খেলাধুলো করে গা গরম করবে। তোমাদের কান গরম করার ব্যবস্থা আমি পরে করব। এটা হলো গিয়ে আমাদের শীতের বাড়তি ছুটি। বছরের দিন 2-3 উত্তরের হাওয়ার কারণে আমাদের কপালে এই বাড়তি ছুটি জুটতো। আমাদের স্কুলে বৃষ্টির ছুটি অর্থাৎ রেনি ডে ব্যাপারটা ছিল বেশ শক্ত। এটা দেখতেন আমাদের ড্রিল কাম হেলথ টিচার। কলকাতা শহরে যেমন বৃষ্টির জলে বাস ট্রাম বন্ধ হয়ে যাওয়ার ভয়ে স্কুল ছুটি হয়ে যায়, আমাদের ওখানে সেসব বেলায় ছিল না। ড্রিল স্যার কোনো বৃষ্টিতেই আমাদের ছুটির ব্যবস্থা করতেন না, আমরা বৃষ্টিতে ভিজে এলেও না। ড্রিল স্যারের মত হলো, মাঝে মধ্যে বৃষ্টিতে ভেজা স্বাস্থ্যের পক্ষে শুধু ভালোই নয়, বিশেষ রকম জরুরি। এতে সর্দি জ্বর হবে, তা হোক, ভেতরের ভাইরাসটা বেরিয়ে যাবে। বৃষ্টিতে ছুটি হবে না, আবার কামাই করাও চলবে না। উপস্থিতির উপর ড্রিল স্যারের কড়া নজর থাকতো। ছুটি পেলে ভেজায় মজা আছে,
কিন্তু ছুটি না পেলে ভেজার মজা নেই, জ্বর নিয়ে শুয়ে থাকার দুঃখ আছে। সুতরাং আমরা চেষ্টা করতাম স্কুলে ঢোকার আগে যতটা কম পারা যায় ভিজতে। মাথা ছাতায় ঢেকে রেনকোটে গা মুড়িয়ে নিতাম। একবার খুব মুশকিল হলো। আগের দিনে সারা রাত বৃষ্টিতে স্কুলের সামনের রাস্তায় 1 হাঁটু জল জমেছে। জুতো মোজা জলে একেবারে চুপচুপে। স্কুল শুদ্ধ সবাই বারান্দার রোদে সেগুলোকে খুলে শুকোতে দিলাম। সে এক দেখার মতো দৃশ্য। 300 ছেলের 600 খানা কালো জুতো, 600 পিস কাদা মাখা সাদা মোজা। নানা সাইজের সেসব জুতো দেখে মনে হচ্ছে যেন জুতোর কারখানা খোলা হয়েছে। বিরাট গোলমাল দেখা দিল ছুটির পর। আমরা জুতো মোজা পায়ে গলাতে গিয়ে দেখি কেলেঙ্কারি হয়েছে। জুতোয় বই খাতার মতো নাম লেখা থাকে না, ফলে কেউ আর দুপাটি মেলাতে পারছি না। কেউ পেয়েছে দুটো ডান পায়ের জুতো, কারো বাঁ পায়েরটা ডান পায়ের থেকে পাক্কা 2 সাইজের বড়। কেউ আবার হাতে দুটো ডান পায়ের জুতো নিয়ে দাঁড়িয়ে আছে কাঁদো কাঁদো মুখে। মোজার ক্ষেত্রে সমস্যা আরো ভয়ঙ্কর। ভিজে মোজা শুকিয়ে গিয়ে বাতাসে স্বাধীনভাবে ওড়াউড়ি করতে গিয়ে তারা প্রায় সংখ্যায় অর্ধেক হয়ে গেছে। ড্রিল স্যার জুতো সমস্যার সমাধান করতে গিয়ে পরিস্থিতি আরো খারাপ হলো। ডান বায়ের হিসাবে জট পাখি একাকার কাণ্ড। অনেকেই স্যারের ধমক ধামক খেয়ে ভুল জুতো নিয়ে বাড়ি যেতে বাধ্য হলো। সবাই যে পায়ে করে নিয়ে যেতে পারলো তাও নয়, অনেকেই জুতো পায়ের বদলে হাতে বহন করলো। ক্লাস 5-এর বিক্রমের কপালে জুটলো ক্লাস 9-এর সুমনের জুতো। ক্লাস 10-এর তমালের ডান পায়ের পাটিটা আসলে ক্লাস 6-এর প্রতিমের, আর বাঁ পায়েরটা ক্লাস 8-এর বিজয় বক্সির। এই কম্বিনেশন তো আর পায়ে দেওয়া যায় না, বাধ্য হয়ে হাতে নিতে হলো। জুতো বিভ্রাট চললো টানা 15 দিন। ছাত্রদের মধ্যে খুব ঝগড়া লেগে গেল। এ বলছে তুই আমার জুতো নিয়ে গেছিস, ও বলছে তুই আমার জুতো পরেছিস। সেই ঝগড়া ছড়ালো বড়দের মধ্যেও। জুতোর খোঁজে বাড়ি থেকে বাবা মারা হেড স্যারের কাছে পর্যন্ত এলেন। তারা এত বিরক্ত করতে শুরু করলেন যে শেষ পর্যন্ত স্কুল অফিসে জুতো অনুসন্ধান কেন্দ্র খোলা হলো। সেখানে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত জুতো বিষয়ক কমপ্লেন নেওয়া হলো। ছাত্রদের জন্য কড়া নোটিশ পড়লো, ভুল জুতো জমা না দিলে ক্লাস প্রমোশন আটকে দেওয়া হবে। এই নোটিশে ভয় পেয়ে অনেকে বাড়ি থেকে পুরনো জুতো, এমনকি কেউ কেউ ছোট ভাই বোনের জুতো পর্যন্ত জমা দিয়ে ফেললো। কিছু দিনের মধ্যেই দেখা গেল অফিসের এক কোণে ছোটখাটো জুতোর একটা পাহাড়। সেই পাহাড় কিভাবে সরানো হলো তা আমাদের জানা নেই, তবে আমরা জানতে পারলাম বৃষ্টিতে ছুটি দেওয়ার ক্ষমতা আমাদের ড্রিল টিচারের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারপর থেকে বৃষ্টিতে ভেজা তো দূরের কথা, সেরকম কালো মেঘ করলেই আমরা ছুটি পেয়ে যেতাম। আমাদের এই ছুটির নাম দিলাম মেঘ ডে। এই ছুটি হলো আমাদের বাড়তি ছুটি। রেনি ডের পাশাপাশি মেঘ ডের ছুটি। এই ছুটি অন্য স্কুলের ছাত্রদের কপালে জোটে না। মফস্বল স্কুলের এত সুবিধের মধ্যেও ক্লাস 8-এ উঠে আমরা একটা বড় অসুবিধের মধ্যে পড়ে গেলাম। আমাদের ক্লাস ঘরটা ছিল দোতলার পিছন দিকে, স্কুলের মধ্য থেকেও যেন স্কুল থেকে একটু বাইরে। নির্জন, চুপচাপ। বড় রাস্তার চেঁচামেচি, অন্য ক্লাসের হট্টগোল চট করে আমাদের ঘরে এসে পৌঁছতো না। মাস্টার মশাইরা বলতেন পড়াশোনার পক্ষে একেবারে আদর্শ। কথাটা মিথ্যে নয়। পড়ায় মন দেওয়ার জন্য এমন শান্ত ক্লাস ঘর স্কুল বাড়িতে আর একটাও ছিল না। যদিও অ্যানুয়াল পরীক্ষাগুলোতে দেখা যেত ক্লাস 8-এ ফেলের হার সবচেয়ে বেশি, তবে সেটা ঘরের দোষ নয়, দোষ ছাত্রদের। ঘরের গুণটাকে সম্ভবত তারা ঠিক মতো নিতে পারতো না। যাক, সে আলাদা কথা। আমাদের এই ঘরে খুব বড় বড় কয়েকটা জানলা ছিল। জানলা দিয়ে ক্লাস ঘরে দারুণ আলো হাওয়া ঢুকতো। সবচেয়ে বড় কথা হলো এই জানলা দিয়ে আকাশ দেখা যেত অনেকটা করে। বাবরের জন্মদিন বা শালক সংশ্লেষের সূত্র আটকে গেলে আমরা সেই নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে পারতাম। কিছুক্ষণ তাকালে পড়া ভুলে যাওয়ার দুশ্চিন্তা দূর হতো। মনের মধ্যে একটা উদাস উদাস ভাব তৈরি হতো। মনে হতো এমন চমৎকার আকাশের কাছে 2-4টে কান মোলা আর এমন কি ব্যাপার। এই সব জানলা আটকানো হতো না। খুব ঝড় বৃষ্টি হলে একমাত্র অন্য কথা, তখন আমরা হুটোপাটি করে বন্ধ করতাম। বৈশাখ মাসের গোড়ায় সমস্যাটা প্রথম খেয়াল হলো। কাল বৈশাখীর ঝড় সাধারণত হয় বিকেলে, সন্ধ্যের মুখোমুখি। সেদিন বিকেলের ঝড় এলো দুপুরেই। সবে 3rd পিরিয়ড শুরু হয়েছে। বলা নেই কওয়া নেই, ঝোপ করে আকাশ কালো করে শোঁ শোঁ হাওয়া।
জানলা আটকাতে গিয়ে দেখা গেল মাঝের দিকের একটা কিছুতেই আটকানো যাচ্ছে না। একটা ঝাপসা জাম গাছ, তার বেশ মোটা সোটা একটা ডাল জানলার গড়া দিয়ে ক্লাস ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই ডাল জানলার কোনো কপাটই বন্ধ করতে দিচ্ছে না। এক গাদা সবুজ পাতা নিয়ে সে একেবারে নাছোড়বান্দা, কিছুতেই নড়বে না। ক্লাসের তাগড়ায় ছেলে হিসেবে যারা নাম করেছে, সেই পটল, গদা আর রতন বিস্তর ঠেলাঠেলি করেও কিচ্ছু করতে পারলো না। জাম গাছের ডাল একেবারে গোঁ ধরেই রইল। অগত্যা ঝড়ের হাওয়া আর ধুলোতে ঘরের ভেতর একেবারে তছনছ অবস্থা। খাতা উড়ে যাচ্ছে, বইয়ের মলাট রাখা যাচ্ছে না। ভূগোল স্যার ম্যাপ পয়েন্টিং শেখাচ্ছিলেন। দেওয়ালে টাঙানো সেই ম্যাপ যেন ডানা পেয়েছে, তাকে সামলায় কার সাধ্যি। স্যার খুব বিরক্ত হয়ে বললেন, একি, ব্যাপারটা অনেক আগেই দেখা উচিত ছিল। একটা গাছের ডাল এত বড় হয়ে ঘরে ঢুকে পড়েছে, অথচ এতদিন কারুর চোখে পড়লো না। আমাদের ক্লাসের মানুষ ছিল সাহসী ধরনের। সে বলল, স্যার, এতদিন তো ঝড় হয়নি, তাই চোখে পড়েনি। স্যার চোখ পাকিয়ে বললেন, কেন, গাছ কি হাওয়া যে ঝড়ের সঙ্গে ঢুকে পড়েছে? মূর্খের মতো কথা বলো না। টিফিনের সময় সেদিন আমরা আর কেউ ক্লাস ঘর থেকে বেরোলাম না। বেরোনোর প্রশ্নও ওঠে না। ঘরে ঢুকে পড়া গাছের ডাল নিয়ে আমাদের তখন প্রবল উৎসাহ। মফস্বলে থাকি, এখানে বাড়ির চেয়ে গাছপালা বেশি, সুতরাং তাদের নিয়ে আদিক্ষেতা করার মতো কিছু নেই। কিন্তু এই ডাল না বলে কয়ে ক্লাস ঘরে ঢুকে পড়েছে। শুধু ঢুকে পড়েনি, ঢুকে পড়ে একেবারে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। এরপরেও আগ্রহ না দেখিয়ে উপায় কি? তার উপর খুব তাড়াতাড়ি আমরা আবিষ্কার করে ফেলেছি, মোটা ডালটা একা ঢোকেনি, সঙ্গে বেশ ছোটখাটো কয়েকটা শাখা প্রশাখাও এনেছে। তারা জানলার গড়া এবং কাঠের পাল্লা জড়িয়ে ধরেছে। একটু পরে স্কুলের 3 বেয়ারা গম্ভীর মুখে এসে হাজির। বোঝাই যাচ্ছে গাছ ঠোকার অপরাধে বেচারিদের ভূগোল স্যারের কাছে একটু বকুনি খেতে হয়েছে। তারা জানলার পাশ থেকে আমাদের সরিয়ে দিয়ে সরেজমিনে তদন্ত শুরু করলো। তদন্তের সঙ্গে সঙ্গে তারা নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করলো। আলোচনা এরকম ছিল, গাছ ঢুকেছে তো আমাদের কি দোষ? ঠিকই, আমরা কি ডাল টেনে হিঁচড়ে ঢুকিয়েছি? তাছাড়া আমরা তো এই গাছ পুঁতিনি। এ তো কম করে 20 বছর আগের গাছ, 25ও হতে পারে। তখন তো এই স্কুলই হয়নি, তাহলে আমাদের বলা কেন? অত বক বক না করে ডালটা ভেঙে দে। আরে খেপেছিস? ফুল ছাটারি কাঁচি দিয়ে জাম গাছের ডাল কাটবি? করাত লাগবে, করাত। বাইরে থেকে গাছে উঠে তবে করাত দিয়ে কাটতে হবে। ও বাবা, সে তো অনেক ঝক্কি। হেড স্যারের অর্ডার হোক, তারপর দেখা যাবে। অর্ডার হলেই তো হবে না। আমি গাছে উঠবো না। আমি গাছে ওঠা চাকরি করি না, আমি ঘন্টা বাজানোর চাকরি করি। গাছ থেকে পড়ে কোমর ভাঙলে ঘন্টা কে বাজাবে শুনি? আলোচনা শেষে 3 জনেই চিন্তিত মুখে ঘর ত্যাগ করলো। চিন্তা আরো বাড়লো পরের দিন। গাছের ডাল রাতারাতি কোথা থেকে একটা কাকের বাসা জোগাড় করে ফেললো। আমরা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম, বাসার মধ্যে ব্ল্যাকবোর্ড মোছার ডাস্টার, 3 টুকরো চক এবং 2টো বেগুনি ডিম। বাসার মালিকরা গোড়ার দিকে শান্ত থাকলেও যথেষ্ট গোলমাল শুরু করলো অঙ্ক ক্লাসে। সুশীল বাবু যেই পাটিগণিত শুরু করাতে যান, কাকেরা পরিত্রাহী চেঁচাতে শুরু করে। হয়তো পাটিগণিত তাদের তেমন পছন্দের বিষয় নয়। কাকেরা ক্লাস 8-এর ছাত্র নয়, তারা স্যারের লাল চোখের পরোয়া করে না। তাড়াতে গেলে উল্টে তেড়ে আসে, ক্লাসে ঢুকে পড়ে আর কি। হাল ছেড়ে দিয়ে এক সময় স্যার ক্লাস ছাড়লেন। যাবার আগে বলে গেলেন, ব্যাকগ্রাউন্ডে কাকের ডাক নিয়ে অঙ্ক শেখানো যায় না। যতদিন না গাছের ঝামেলা দূর হবে, ততদিন আমি এই ক্লাসে ঢুকছি না, সে তোমরা যতই দুঃখ পাও। দুঃখ কোথায়? এরকম আনন্দের ঘটনা আমাদের ক্লাস 8-এর জীবনে আর কখনো ঘটেনি। আমরা অভিভূত হয়ে কাক পরিবারকে জানলা দিয়ে হাত বাড়িয়ে বিস্কুট এবং মাখন পাউরুটি খেতে দিলাম। এদিকে 2 দিনের মধ্যে স্কুলে ছড়িয়ে পড়লো ক্লাস 8-এর ক্লাস ঘরে অঙ্ক স্যারকে কাকে ঠুকরেছে। এতদিন মাস্টার মশাইরা ক্লাসে এলে আমরা ভয় পেতাম। জাম ডালের দৌলতে এবার মাস্টার মশাইরা আমাদের ক্লাসে আসতে লাগলেন ভয় ভয়। কিন্তু এভাবে তো আর বেশি দিন চলতে পারে না। একদিন হেড স্যার নিজে এলেন। এসে খুব গম্ভীর গলায় বললেন, শুনলাম তোমাদের এই ঘরে গাছের ডাল নিয়ে কি সব ঝামেলা হয়েছে। টিচাররা কেউ পড়াতে পারছেন না।
আমি আজ নিজে তোমাদের ক্লাস নেব, হাতে কলমে ব্যাপারটা আমি দেখতে চাই। তবে চিন্তার কোনো কারণ নেই, এই বাঁদরামি তোমরা বেশি দিন চালাতে পারবে না। আজ বিকেলে এই ডাল কেটে ফেলা হবে। সদর থেকে গাছ কাটার লোক আসছে, মোটা ডাল তো দড়ি বেঁধে ব্যবস্থা করতে হবে। বলেছি এই ডালটার একেবারে গোড়া থেকেই কাটতে হবে, নইলে কোন দিন দেখবো আবার বেড়ে গেছে। নাও, তোমরা সবাই গ্রামার বই বার করো। খুবই দুঃসংবাদ। কদিন ঘরের মধ্যে ঢুকে পড়া জাম গাছের এই ডাল আমাদের খুবই দেখাশোনা করেছে। তবে ক্লাস 8-এ পড়া ছাত্রদের ভাগ্য বেশি দিন ভালো যায় না। তার উপর কাকেরা দুদিন আগে ছানাপোনাদের নিয়ে চলে গেছে, টিফিন খাইয়েও তাদের ধরে রাখা যায়নি। এতই অকৃতজ্ঞ যে যাওয়ার আগে আমাদের দিকে একবার ফিরেও তাকায়নি। মানুষ পরামর্শ দিয়েছে ওই ডালে যদি একটা মৌচাকের ব্যবস্থা করা যায়, এতে নাকি কিছুদিনের জন্য স্যারেদের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। পরামর্শ ভালো, কিন্তু কার্যকর করা খুবই জটিল ব্যাপার। যদি বা কোনোভাবে করাও যায়, তাহলেও প্রশ্ন আছে। ফুল ফোটানোর সময় মৌমাছিরা কি মাস্টার মশাই আর ছাত্রদের আলাদা করতে পারবে? মানুষ এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিচ্ছু বলতে পারেনি। যাক, এখন আর সেসব ভেবে লাভ নেই। ডাল তো আজই কেটে ফেলা হচ্ছে, ফলে বাঁচার আর কোনো পথ নেই। আমরা দীর্ঘশ্বাস ফেলে গ্রামার বই খুললাম। কাক মুখ ফিরিয়ে না তাকালেও আকাশ কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের দিকে তাকালো। আগের দিন ছিল শুধু ঝড়, আজ শুরু হলো বৃষ্টি, তুমুল বৃষ্টি। একেবারে চারদিক সাদা করে দিল। খোলা জানলা দিয়ে প্রথমে এলো বৃষ্টির ছাঁট। কিছুক্ষণের মধ্যেই জাম গাছের ডাল বয়ে আনলো বড় বড় জলের ফোঁটা। অল্পক্ষণের মধ্যেই ঘর জলে থই থই। আমরা বেঞ্চে পা গুটিয়ে বসলাম। বেঞ্চের তলা দিয়ে গাছের সবুজ হলুদ পাতা জলে নৌকোর মতো ভেসে যেতে লাগলো। এসব দেখে হেড স্যার আরো গম্ভীর হয়ে গেলেন। তিনি খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। গাছের ডাল দেখলেন, ডালের ফাঁক দিয়ে আকাশের মেঘ দেখলেন, বৃষ্টি দেখলেন, জলের ফোঁটা তাকেও ভিজিয়ে দিল। চশমা মুছতে মুছতে বললেন, যা শুনেছিলাম দেখছি তার চেয়েও খারাপ। ভেরি ব্যাড। এ তো আর ক্লাসরুম নেই, পুরো গাছতলা হয়ে গেছে। না, ভাবছি শুধু ডাল নয়, গাছটা পুরোই কাটিয়ে দেব। ছি ছি, এ কি কাণ্ড! নাও, তোমরা গ্রামারে মন দাও, একটা ভুল হলে কান টেনে ছিঁড়ে ফেলবো। আমরা খাতায় মন দিলাম। হেড স্যার দাঁড়িয়ে রইলেন জানলার সামনে পাহারাদারের মতন। মন আমাদের আরো খারাপ হয়ে গেছে। একে তো গ্রামারের ধাক্কা, তার উপর গোটা গাছ কেটে ফেলার ঘোষণা। ক্লাস শেষের ঘন্টা পড়লে বড় আশ্চর্য এক দৃশ্য দেখলাম। মুখ তুলে দেখি হেড স্যার তখনও সেই আটকাতে না পারা জানলার সামনে দাঁড়িয়ে। তার মুখ গম্ভীর, থমথমে। বৃষ্টি থেমে গেছে, নিজে থেমে গেলেও সে রেখে গেছে চমৎকার ভেজা ভেজা একটা হাওয়া। জাম গাছের পাতায় বড় বড় জলের ফোঁটা, ভেজা হাওয়ায় সেই জলের ফোঁটা দোল খাচ্ছে। ঘন্টার শব্দে স্যার আমাদের দিকে ফিরলেন, বললেন, কি ছেলেরা, কাজ সব হয়েছে? আমরা বললাম, হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তাহলে এবার এক এক করে এদিকে এসো। দেখে যাও কত বড় রামধনু উঠেছে। সাধারণত এত ঝকঝকে রামধনু দেখা যায় না। এইরকম সব সুন্দর জিনিস দেখতে পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। আজ তোমরা সেই সৌভাগ্যবান। শুধু তোমরা কেন, জানলা খোলা না থাকলে তো আমিও দেখতে পেতাম না। তবে মনে রাখবে, এক এক করে দেখবে, কোন রকম বাঁদরামি করলে কান টেনে ছিঁড়ে ফেলবো। বিকেলে সদর থেকে গাছ কাটার লোক এলো ঠিকই, কিন্তু তাকে গাছ না কেটেই ফিরে যেতে হলো। কোনো এক রহস্যময় কারণে হেড স্যার সিদ্ধান্ত বদল করেছেন। গাছ তার ডালপালা নিয়ে নিজের মতোই থাকবে। পরদিন জাম গাছের ডাল ক্লাস 8-এর ছাত্রদের রোদ বৃষ্টির সঙ্গে একটা ছোট্ট কাঠবিড়ালি উপহার দিয়ে বসলো। সে আমাদের পায়ের কাছে ঘুরঘুর করত, আমাদের কাছ থেকে টিফিন খেত। অঙ্ক ক্লাসের সময় ঘরের এক কোণে চুপ করে বসে ঘুমোতো। এক সময় আবার ডাল বেয়ে গাছে ফিরে যেত। শুনছিলেন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প জাম গাছের ডাল। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।